ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। প্রতিবারের মতো প্রতিদিনের মতো আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের পলিটির একটি নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই আমাদের ভিডিওগুলির দ্বারা উপকৃত হচ্ছ এবং তোমরা সবাই তোমাদের প্রিপারেশনকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ। আজকে তোমাদের সামনে যে এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই এমসিকিউ গুলি বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যা পরবর্তীতে তোমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য হয়ে উঠবে খুবই ইম্পর্টেন্ট। চলো তাহলে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের অধ্যায় আমাদের জন্য কি কি প্রশ্ন এবং তার উত্তর অপেক্ষা করে রয়েছে। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর যে অ্যান্সার আছে তোমরা নিজে থেকে কিন্তু প্রথমে সলভ করার চেষ্টা করবে। আমরা তো তোমাদেরকে এক্সপ্লেনেশন জানাবোই, অ্যান্সারও জানাবো, কিন্তু তোমাদের নিজে থেকে কোশ্চেনের অ্যান্সার করার যে প্রবণতা সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে যে প্রশ্নটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে হু ইজ নোন অ্যাজ দ্য ক্যালিগ্রাফার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফি অর্থাৎ যেটা রিটেন, যে হাতে যে লেখা, সেই লেখাটা ক্যালিগ্রাফিটা কে করেছিলেন? অপশন এভি ঠাক্কর, অপশন বি নন্দলাল বসু, অপশন সি জে.বি. কৃপালানি, অপশন ডি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এই যে চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে কে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফারের কাজ করেছিল? তোমরা যারা এর সঠিক অ্যান্সারটি জানো অতি অবশ্যই তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকো তোমাদের রাইট অ্যান্সারটা, এবং একটু তোমরা অ্যান্সার তোমাদের কাছ থেকে পেলে পরেই আমি তোমাদের সাথে কিন্তু সঠিক উত্তরটা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি কিন্তু ভারতের যে সংবিধান রয়েছে তার ক্যালিগ্রাফার হিসেবে পরিচিত ছিলেন। এক্সপ্লেনেশনে কি বলেছে? প্রেম Bihari Narayan Raizada was a renowned calligrapher who handwrote the original copies of the Indian Constitution, a beautiful italic calligraphic style. অর্থাৎ আমাদের যে ভারতের যে সংবিধান সেটাকে কিন্তু তিনি খুব সুন্দর যে ইটালিক যে ক্যালিগ্রাফিক স্টাইল আছে সেই ইটালিক স্টাইলে কিন্তু মানে কিন্তু তিনি লেখাটা লিখেছিলেন। এবং তিনি যে কনস্টিটিউশনটা রচনা করে লিখেছিলেন নিজের হাতে করে, সেটা কিন্তু দুটি ভাষাতে লিখেছিলেন, একটা ইংলিশ এবং একটি হিন্দি ভাষায়। হি ডিড নট চার্জ এনি ফি ফর হিজ ওয়ার্ক। তিনি কিন্তু তার কাজের জন্য কোনো রকম কিন্তু যে মূল্য সেটা কিন্তু তিনি দাবি করেননি। তিনি এটা নেশনের জন্য কিন্তু সর্বতোভাবে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি কিন্তু এটি করেছিলেন। এবং হিজ এলিগেন্ট হ্যান্ডরাইটিং is preserved in the official manuscript housed in Parliament Library. এবং তিনি যে এই কনস্টিটিউশনটা এত সুন্দর করে লিখেছিলেন তার একটি যে ম্যানুস্ক্রিপ্ট, তার যে ম্যানুস্ক্রিপ্টটি রয়েছে সেটা কিন্তু পার্লামেন্টের যে লাইব্রেরি সেখানে কিন্তু সংরক্ষিত রয়েছে। তাহলে আমরা জানলাম যে প্রেম বিহারী যিনি ছিলেন, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তিনি ছিলেন আমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধানে একজন ক্যালিওগ্রাফার। এই যে ক্যালিওগ্রাফার সেই সময় ব্যবহার করার একটা কারণ হিসেবে তোমাদের কি মনে হয়? সেই সময় কেন ক্যালিওগ্রাফার দিয়েই এত বড় একটা কনস্টিটিউশন লিখতে হলো, যার জন্য অনেকটা সময় লেগেছিল স্বাধীনতার পর? সেই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিপাবলিকান বিকজ। ভারতের সংবিধানকে রিপাবলিকান অর্থাৎ প্রজাতান্ত্রিক বলার কারণ? অপশন এতে কি বলেছে? ইট প্রোভাইডস ফর অ্যান ইলেক্টেড পার্লামেন্ট। অপশন বি, ইট হ্যাজ আ বিল অফ রাইটস। অপশন সি, ইট গ্র্যান্টস অ্যাডাল্ট সাফ্রেজ। অপশন ডি, ইট হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্টস। তাহলে আমি তোমাদের আগের ভিডিওতে রিপাবলিকান কি এবং কেন ভারতকে রিপাবলিক বলা হচ্ছে সেটা বলেছিলাম। তো তার সাথে নিশ্চয়ই ভারতের সংবিধান রিপাবলিকান হওয়ার একটা প্রত্যক্ষ সংযোগ রয়েছে।
যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোন অপশনটা হবে। আর যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো, যদি তোমাদের জানা থাকে, তাইলেও কিন্তু তোমরা এই অ্যান্সারটা খুব সহজেই দিতে পারবে। তাই ঝটপট দেরি না করে তোমাদের অ্যান্সারটা আমাদের ইউটিউবে যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু জানিয়ে দাও, কারণ এরপর কিন্তু আমি তোমাদের সাথে এই কোশ্চেনের এক্সপ্লেনেশন এবং সঠিক উত্তর কিন্তু আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক এই কোশ্চেনের রাইট অ্যান্সারটা। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইট হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্টস। কেন বলা হচ্ছে বলতো হেরিডিটারি এলিমেন্টস নেই? কারণ এখানে বংশানুক্রমিক কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা সবাই জানি ভারতে যেটা হয় সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে হয়। কোনো বংশ পরম্পরায় রাজার ছেলে রাজা বা মন্ত্রীর ছেলে মন্ত্রী বা তার নাতি সেই মন্ত্রী, এই বিষয়টা কিন্তু হয় না ভারতে। এক্সপ্লেনেশন বলছে রিপাবলিক ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট হোয়ার দ্য হেড অফ স্টেট ইজ ইলেক্টেড, নট ডিটারমাইন্ড বাই দ্য হেরিডিটারি সাকসেশন। অর্থাৎ যিনি স্টেটের হেড থাকেন তিনি কিন্তু ইলেক্টেড হয়, তিনি কোনোভাবেই কিন্তু বংশানুক্রমিক ভাবে কিন্তু আসেন না। এই বিষয়টাকেই কিন্তু বলা হয় রিপাবলিক। বিকজ ইন্ডিয়া ইজ called a republic because it elect its president. আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের প্রেসিডেন্টকে কিন্তু আমরা কিন্তু কখনোই তাকে যে বংশ পরম্পরার মাধ্যমে কিন্তু তাকে নিয়ে এসে স্থলাভিষিক্ত করি না, তাকে কিন্তু ভোটিং এর মাধ্যমে কিন্তু আনা হয়। দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য কান্ট্রি, প্রেসিডেন্ট কিন্তু আমাদের কান্ট্রির কনস্টিটিউশনাল অর্থাৎ সাংবিধানিক প্রধান। রাদার দ্যান হ্যাভিং আ মনার্ক অর হেরিডিটারি রুলার, আমাদের দেশে কিন্তু কোনো রকম মনার্কি অর্থাৎ রাজতন্ত্র বা বংশানুক্রমিক যে রুলার শাসনকর্তার যে বিষয় সেটা কিন্তু ধার্য হয়নি। দিস কি ফিচার ডিস্টিংগুইশেস আ রিপাবলিক ফ্রম আ মনার্কি। এই কি ফিচার্সটার জন্যই আমরা ভারতকে কিন্তু একটা বলতে পারি রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক। এর কিছু অ্যাডিশনাল ইনসাইট আছে, কি কি সেগুলো দেখে নেব। এই যে অপশানে বাকিগুলো যেগুলো বলেছিল সেগুলো সম্পর্কে একটু জেনে রাখা আমাদের দরকার। ইট গ্র্যান্টস অ্যাডাল্ট সারফেজ। অ্যাডাল্ট সারফেজ মানে কি? অ্যাডাল্ট সারফেজ মানে হচ্ছে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। দেখি, অ্যাডাল্ট সারফেজ অ্যান্ড ইলেক্টেড পার্লামেন্ট আর ডেমোক্রেটিক ফিচার্স, যে এখানে ঠিক সেই জিনিসটাই বলেছে। আ বিল অফ রাইটস এনশিওর সিভিল লিবার্টিস, যে সমস্ত সিভিল লিবার্টিস গুলো রয়েছে সেই সিভিল লিবার্টিস গুলো, সেই সিভিল স্বাধীনতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিল অফ রাইটস এর মাধ্যমে পেতে পারি। বাট ল্যাক অফ হেরিডিটারি রুল ইজ হোয়াট স্পেসিফিক্যালি ডিফাইন্স আ রিপাবলিক। আমাদের কিন্তু যেহেতু হেরিডিটারি রুলের বিষয়টা নেই সেই জন্যই কিন্তু ভারতকে আমরা রিপাবলিক হিসেবে কিন্তু গণ্য করছি। পরবর্তী কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী কোশ্চেন আমাদের বলেছে হু ওয়াজ দ্য মেইন ড্রাফটার অফ আর্টিকেল 370। এই যে আমরা জানি আর্টিকেল 370 নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু কথাবার্তা হয়েছে, বহু আলোচনা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে। আর্টিকেল 370 সম্পর্কে আশা করি ও সবাই কম বেশি জানো। তাহলে এই যে আর্টিকেল 370, এই আর্টিকেল 370 ড্রাফটার, প্রধান যে ড্রাফটার যে তৈরি করেছিল সেই যে প্রধান ড্রাফটার কে ছিলেন? অপশনগুলো আমরা দেখে নেব। অপশন বি আর আম্বেদকর, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি গোপাল স্বামী আয়াঙ্গার, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। যদি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কেউ জেনে থাকো তাহলে ঝটপট কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু জানিয়ে দাও। ঠিক আছে, তোমাদের কাছ থেকে আমরা কিন্তু অ্যান্সারগুলো পাচ্ছি। এবার আমরা দেখে নেই এর আসল যে অ্যান্সার, সঠিক উত্তরটি কি। এর আসল অ্যান্সারটি বা সঠিক অ্যান্সারটি হচ্ছে গোপাল স্বামী আয়াঙ্গার, যিনি আর্টিকেল 370 কে কিন্তু ড্রাফটিং করেছিলেন। আর্টিকেল 370 হুইচ গ্র্যান্টেড স্পেশাল স্ট্যাটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীর। এই আর্টিকেল 370 যতদিন ছিল তা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা প্রদান করত, এবং এই ড্রাফটার কে ছিলেন? ড্রাফটার ছিলেন গোপাল স্বামী আয়াঙ্গার। Article 370, which granted special status to Jammu and Kashmir, was drafted by Gopal Swami Iyengar, a former Dewan of Jammu and Kashmir and a member of the Constituent Assembly. Dr. B.R. Ambedkar opposed the provision, believing it would create inequality among states.
উনি অর্থাৎ গোপাল স্বামী আয়াঙ্গার কিন্তু ছিলেন একজন প্রাক্তন দেওয়ান জম্মু কাশ্মীরে। তিনি এছাড়াও ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য। সেই কারণে অনেকটা হতে পারে তিনি জম্মু কাশ্মীরকে কিছু স্পেশাল ছাড়পত্র দেওয়ার জন্য বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই আর্টিকেল 370 ড্রাফটার হিসেবে কিন্তু কাজ করেছিলেন। কিন্তু এর বিরোধিতা করেছিল কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর, কারণ তিনি মনে করেছিলেন যে এই ধরনের স্পেসিফিক যদি কোনো ক্ষমতা কোনো রাজ্যকে দিয়ে দেওয়া হয়, কোনো স্টেটকে বা কেন্দ্রশাসিত অঞ্চলকে যদি এই ধরনের কোনো ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তা অন্য সমস্ত যে স্টেটগুলো আছে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তাদের মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করতে পারে, কারণ এখানে এটা কিন্তু একটা ইনইকুয়ালিটি অর্থাৎ অসমতা কিন্তু তৈরি করছিল। পরের কোশ্চেন বলছে, অন হুইচ ডেট ডিড জওহরলাল নেহরু ইন্ট্রোডিউস দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এই প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে নিম্নলিখিত যে 4টে তারিখ দেওয়া হয়েছে বছর সহ, সেই তারিখগুলির মধ্যে কোন তারিখে জওহরলাল নেহরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করেছিলেন সেটা কবে পেশ করেছিলেন? অপশন এ 13 ডিসেম্বর 1948, অপশন বি 30 ডিসেম্বর 1946, অপশন সি 30 ডিসেম্বর 1949, অপশন ডি 30 ডিসেম্বর 1947। তাহলে চলো ঝটপট করে ফেলো এর রাইট অ্যান্সারটা, তারপর কিন্তু আমরা আলোচনা করব কোনটা এর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখে নেই এর রাইট অ্যান্সারটি কি। এর রাইট অ্যান্সারটি হচ্ছে 13 ডিসেম্বর 1946। Jawaharlal Nehru introduced the objective resolution on 13 December 1946, অর্থাৎ জওহরলাল নেহেরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে অবজেক্টিভ রেজলিউশন গুলো পেশ করেছিলেন সেই অবজেক্টিভ রেজলিউশন গুলোটা কিন্তু 13ই ডিসেম্বর 1946 সালে কিন্তু তিনি প্রথম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট সেশন হয়েছিল সেখানে কিন্তু তিনি পেশ করেছিলেন। এছাড়াও কি ইট লেড দ্য ফাউন্ডেশনাল প্রিন্সিপালস অ্যান্ড ফিলোসফি ফর দ্য কনস্টিটিউশনাল, এর মধ্যে কিন্তু যে সংবিধানের কোন কোন বিষয়গুলোকে সংবিধানে রাখতেই হবে, কোনগুলো না রাখলে সংবিধান তৈরি করা ঠিকঠাকভাবে হবে না, কোন বিষয়গুলো না রাখলে সংবিধানের যে ভারতের যে বিভিন্ন যে মনীষী রয়েছেন, ভারতের যে নাগরিকদের যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলো ক্ষুণ্ণ হতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু সেই দর্শনকে বা সেই প্রিন্সিপালকে মাথায় রেখেই কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু জওহরলাল নেহেরু এই অ্যাসেম্বলির মাধ্যমে কিন্তু অবজেক্টিভ রেজলিউশনকে পেশ করেছিলেন। It was adopted in 22 January 1947 and later become the basis for the preamble. অর্থাৎ এই যে বিষয়টা, এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আমাদের যে প্রিএম্বল, সেই প্রিএম্বলটা কিন্তু এসেছে। অর্থাৎ আমরা আমাদের প্রিএম্বলটাকে যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের প্রিএম্বলে কিন্তু আমাদের সংবিধান, অত বড় সংবিধানটা যে বিষয়টাকে বোঝাতে চাইছে বা জানাতে চাইছে আমাদেরকে, সেই বিষয়টা খুব সহজ সরল সুন্দরভাবে কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছে। তাহলে এই যে আসল অ্যান্সারটা আমরা কি দিলাম, যে জওহরলাল নেহেরু ইন্ট্রোডিউসড অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে জওহরলাল নেহেরু যে ফার্স্ট যে সভাটি হয়েছিল, প্রথম যে সভা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাতেই কিন্তু জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন তুলে ধরেন এবং সেটা হয়েছিল 13ই ডিসেম্বর 1946-এ। তাহলে বোঝা গেল কবে হয়েছিল এবং এই অবজেক্টিভ রেজলিউশনের গুরুত্ব কোথায় ছিল। এরপরের কোশ্চেন হচ্ছে, ডিউরিং দ্য ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হু প্রেজেন্টেড দ্য অবজেক্টিভ রেজলিউশন? যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হচ্ছে, ভারতের সংবিধান, তখন এই অবজেক্টিভ রেজলিউশনটা কে পেশ করেছিল? একটু আগেই তোমাদের সাথে আমি অবজেক্টিভ রেজলিউশন নিয়ে আলোচনা করলাম, সেখানে তোমরা দেখেছো যে কে ওর অবজেক্টিভ রেজলিউশনটা কোন সভাতে কত তারিখে কে প্রথম উত্থাপন করেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশনটা সঠিক হবে। অপশনগুলো বলেছে মতিলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ঝটপট দেরি না করে তোমাদের রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের জানিয়ে দাও। হ্যাঁ,
তোমরা একদমই ঠিক বলেছ, আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যিনি কিন্তু আমাদের ভারতে সব থেকে বেশি সময় কিন্তু প্রধানমন্ত্রী পদে কিন্তু অভিষিক্ত, মানে একটানা কিন্তু জওহরলাল নেহেরুই কিন্তু প্রধানমন্ত্রী পদে স্থলাভিষিক্ত ছিলেন। এক্সপ্লেনেশনে কি বলছে সেটা একটু দেখে নেব। দ্য অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ প্রেজেন্টেড বাই জওহরলাল নেহেরু ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অবজেক্টিভ রেজলিউশন কিন্তু প্রেজেন্টেড করেছিলেন জওহরলাল নেহেরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। অলদো মতিলাল নেহেরু ড্রাফটেড দ্য আর্লিয়ার নেহেরু রিপোর্ট, হি ওয়াজ নট ইনভলভড ইন 1946 রেজলিউশন। মতিলাল নেহেরু, এখানে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ পাচ্ছি, পরীক্ষা অনেক সময় আসে, সেটা হচ্ছে নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট কিন্তু তৈরি করেছিলেন কিন্তু মতিলাল নেহেরু। তবে 1946 এ যে রেজলিউশনটা পাস হয়েছিল তাতে কিন্তু মতিলাল নেহেরু কিন্তু ইনভলভ ছিলেন না। পরবর্তী কোশ্চেনটা দেখে নেই কি বলেছে। বিফোর দ্য ফ্রেমিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হু প্রপোজ দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন 1946। যখন ভারতের কনস্টিটিউশন তৈরি হচ্ছিল, ঠিক কনস্টিটিউশন তৈরির আগে কে অবজেক্টিভ রেজলিউশনের ধারণা পোষণ করেছিলেন যে আমাদের একটা অবজেক্টিভ রেজলিউশন থাকা উচিত? চলো দেখে নেই রাইট অ্যান্সার। অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি বল্লভভাই প্যাটেল। চলো দেখে নেওয়া যাক এর রাইট অ্যান্সারটা কি। এর রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু প্রপোজ দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন ডিসেম্বর 1946। 1946 সালে যে অবজেক্টিভ রেজলিউশন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রপোজ করা হয়েছিল সেটা করেছিলেন কে? জওহরলাল নেহেরু। হুইচ আউটলাইন দ্য ভিশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক ফর আ সভার্জিন সোশ্যালিস্ট সেকুলার and democratic India. It served a blueprint of the constitution. যেটা বললাম, এই যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করা হয়েছিল, সেই অবজেক্টিভ রেজলিউশনটাই কিন্তু পরবর্তীকালে আমাদের প্রিএমবেল রূপে রয়ে গিয়েছে। এবং আমরা জানি আমাদের প্রিএমবেলকে যদি আমরা ভালো করে দেখি, সেখানেই সভার্জিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক ইন্ডিয়া এই বিষয়টা কিন্তু আমরা পেয়েই যাই। পরবর্তী কোশ্চেন, আফটার হাউ মেনি ইয়ার্স অফ ডিবেট ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সাইন? অর্থাৎ কত বছর পর, মানে আফটার হাউ মেনি ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি আমাদের বলেছে যে এই যে কনস্টিটিউশন যে তৈরি হচ্ছে, সেই কনস্টিটিউশন নিয়ে একটা যে ডিবেট, একটা যে বিভিন্ন সময় যে আলোচনা হয়েছিল যে কোন কোন জিনিস রাখা হবে, কোন কোন জিনিস রাখা হবে না, এই যে বিভিন্ন যে আলোচনা বলো বা তর্ক বিতর্কটা, সেটা কত বছর ধরে হয়েছিল? অপশন এ 5 বছর, অপশন বি 4 বছর, অপশন ডি 2 বছর, অপশন ডি হচ্ছে 3 বছর। এর রাইট অ্যান্সারটি কি? এই রাইট অ্যান্সারটি আমরা এবার দেখে নেব। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 3 বছর। অর্থাৎ 3 বছর বলার মেইন কারণ হচ্ছে আমাদের যে ভারতের সংবিধান সেটা স্বাক্ষর হয়েছিল 2 বছর 11 মাস 18 দিন পর। সেই কারণেই পুরো বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে মানে পুরোপুরিভাবে মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 3 বছরই বলা যায়, যেহেতু পুরোপুরি 2 বছর নয়, যেহেতু 11 মাস 18 দিন হয়ে গিয়েছে, তাই আমরা এটা 3 বছর কিন্তু অ্যান্সারটা নেব। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ সাইন্ড আফটার 2 years 11 months 18 days of debate and discussion in the constituent assembly. এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই যে ডিবেট বা ডিসকাশনটা কবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946 এবং অ্যাডাপ্টেড দ্য কনস্টিটিউশন অন 26 নভেম্বর 1949। এবং কি হয়েছিল, কনস্টিটিউশনটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949-এ। শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946-এ এবং পুরোপুরি সমস্ত কিছু শেষ হয়েছিল 26 নভেম্বর 1949-এ। পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেন বলেছে, ইন হুইচ ইয়ার ডিড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাম ইনটু ফোর্স? অর্থাৎ কবে থেকে আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়? এই কোশ্চেনটার অ্যান্সার বেশিরভাগ তোমরা জানো, যারা যারা রয়েছো আমাদের সাথে চ্যানেলে জুড়ে রয়েছো, এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে ঝটপট তোমরা তোমাদের যে অ্যান্সার সেটা কিন্তু আমাদের জানিয়ে দাও কি হতে পারে এই অ্যান্সারটা। আর যারা জানো না তাদের জন্য তো আমরা রয়েছি, আমরা তাদের সাথে আলোচনা করব সঠিক উত্তরটা। অপশনগুলো তার আগে একটু দেখে নিই। অপশন এ 1948, অপশন বি 1947, অপশন সি 1949, অপশন ডি 1950। অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি,
তো দেখে নিই চলো রাইট অ্যান্সারটি কি। রাইট অ্যান্সার অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু 1950। ওকে, 1950 সালে কিন্তু আমাদের ভারতের সংবিধান কিন্তু কার্যকর হয়। although adopted on 26 November 1949, অর্থাৎ সংবিধান কিন্তু অ্যাডাপ্টেড হয়েছিল কিন্তু 26শে নভেম্বর 1949-এ, এবং এই কনস্টিটিউশন কিন্তু পুরোপুরিভাবে কার্যকর হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1949-এ। এবং এই যে 1950-এ এই দিনটিকে কিন্তু পূর্ণ স্বরাজ ডে হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হুইচ ডেট ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড অ্যান্ড এনাক্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই যে চারটে ডেট দিয়েছে, এই ডেটগুলির মধ্যে কোন ডেটে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড হয় এবং এনাক্টেড হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, অর্থাৎ কার্যকরী হয়। অপশন এ 9 ডিসেম্বর 1946, অপশন বি 26 জানুয়ারি 1946, অপশন সি 26 জানুয়ারি 1950, অপশন ডি 26শে নভেম্বর 1949। এর রাইট অ্যান্সার কি? এর রাইট অ্যান্সার হবে হচ্ছে 26শে নভেম্বর 1949। অর্থাৎ আমরা কি বললাম যে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন কিন্তু কার্যকরী, দ্য কনস্টিটিউশনটা কি হয়েছে, অ্যাডাপ্টেড হয়েছিল, গ্রহণ হয়েছিল কবে? গ্রহণ হয়েছিল 26শে নভেম্বর 1949-এ, এবং এটি পুরোপুরিভাবে গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ, কিন্তু এটি কার্যকরী হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1949-এ। তোমরা দেখবে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা খুব আসে যে কবে অ্যাডাপ্টেড হয়েছে এবং কবে কার্যকরী হয়েছে। অনেক সময় অনেকে এটা নিয়ে গুলিয়ে ফেলে, তাই তোমরা কিন্তু এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের সাথে আরো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কিন্তু পিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য কিন্তু অলরেডি কিন্তু সমস্ত কিছু কিন্তু তৈরি করা ম্যাটেরিয়ালস তৈরি হয়ে চলেছে এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়েছে। তোমরা যারা যারা আমাদের পিএসসি মিসেলেনিয়াস ব্যাচ এবং ক্লার্কশিপ ব্যাচে যারা যারা অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে পারো। সেখানে তোমাদের জন্য থাকবে কিন্তু আমাদের সম্পূর্ণ পেইড ক্লাস। তোমরা যেরকম আমাদের সাথে ফ্রি এই সমস্ত ক্লাসগুলো পাচ্ছ, সেই ফ্রি ক্লাসগুলো তোমরা আমাদের সাথে পাবে, সেই বিষয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু যারা আরো প্রিপারেশনটাকে ভালোভাবে তৈরি করতে চাও, আরো ভালোভাবে প্রিপারেশন তুলতে চাও, তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে চলে আসতে পারো, এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু তোমাদেরকে পরীক্ষার সমস্ত বিষয় কিন্তু গাইড করে দেওয়া হবে, এবং যার ফলে তুমি কিন্তু এক্সামের জন্য একদম রেডি হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, অর্থাৎ আমাদের ভারতের সংবিধান কবে থেকে কাজ করা শুরু করে? অপশন এ 26/1/1950, অপশন বি 15/8/1947, অপশন সি 22/8/1947, অপশন ডি 1/1/1950। অর্থাৎ আমাদের ভারতের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয়? আশা করছি এই অ্যান্সারটা সবাই জানো। যারা যারা জানো অবশ্যই তাদের অ্যান্সারটা কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও, এবং যারা জানো না তাদের সাথে আমরা আমাদের রাইট অ্যান্সার এবং এক্সপ্লেনেশন আলোচনা করছি। ঠিকই বলেছো, অনেকে যারা বলেছো যে হ্যাঁ 26/1/1950-এ কিন্তু আমাদের সংবিধান কিন্তু কার্যকরী হয়। এই যে 26/1/1949-এ আমাদের যে সংবিধান কার্যকরী হয়, এবং এই দিনটাকে স্মরণে রাখার জন্যই কিন্তু আমরা আমাদের এই দিনটিকে আমরা রিপাবলিক ডে হিসেবে কিন্তু পালন করে থাকি। কারণ এর মাধ্যমেই কিন্তু ভারত একটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিন্তু সম্পূর্ণভাবে আত্মপ্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স ইন। আমাদের এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে থেকে কার্যকর হয়েছে, কবে থেকে? অপশন এ 1948, অপশন বি 1947, অপশন সি 1950, অপশন ডি 1949। এখানে শুধু তোমাদের কাছে সাল জানতে চাইছে। আমরা এই কোশ্চেনটা বিভিন্নভাবে বিভিন্ন
আগের কোশ্চেন গুলোতে বিভিন্ন ভাবে আলোচনা করেছি, তার থেকে তোমরা বুঝতেই পারছো রাইট অ্যান্সারটি কি হতে চলেছে। যারা যারা বুঝতে পারছো রাইট অ্যান্সারটি কি, তাহলে কারেক্ট অপশনটি কি, তারা কিন্তু এক্ষুনি আমাদের জানিয়ে দাও এর কারেক্ট অপশনটি কোনটি। একদম ঠিক বলেছো, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 1950। দ্য কনস্টিটিউশন বিকেম এফেক্টিভ অন 26 জানুয়ারি 1950, অর্থাৎ 1950-এর 26শে জানুয়ারি কিন্তু আমাদের ভারতীয় সংবিধান কিন্তু কার্যকরী হয় এবং এটি অ্যাডাপ্টেড হয়েছিল কিন্তু এখানে সালটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, এটা হবে কিন্তু 1946। এই যে এখানে যে সালটি দেওয়া রয়েছে যে কবে কনস্টিটিউশন অ্যাডাপ্টেড হয়েছিল, তোমরা দেখেছো আগের কোশ্চেন গুলোতেও আমরা আলোচনা করেছি যে কনস্টিটিউশন অ্যাডাপ্টেড হয়েছিল কিন্তু 1946-এ। এখানে কিন্তু এই জিনিসটা সম্ভবত ভুল দেওয়া আছে, এখানে এটাকে একটু কারেক্ট করে দেব আমি, ঠিক আছে। এটা এখানে হবে হচ্ছে সরি, এটা তো ঠিকই আছে, আমি 1949 and 46 এর মধ্যে একটু ভুল হয়ে গিয়েছে আমার, আমি একটু ভুল দেখে ফেলেছি চোখে। এটা 46 কেন দেখে যাচ্ছি আর 49ই বা কেন বলছি, সরি, এখানে আমার একটু সিলি মিস্টেক হয়েছে। এখানে যে বিষয়টা হচ্ছে সেটা আমাদের ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950-এ কার্যকর হয়েছিল এবং অ্যাডাপ্টেড হয়েছিল কবে, অ্যাডাপ্টেড হয়েছিল 26শে জানুয়ারি 26শে নভেম্বর 1949। এখানে ডেটটা মেনশন করা নেই, ডেটটা আমরা আগে কিন্তু আলোচনা করেছি। When was the Indian Constitution adopted? ভারতের সংবিধান কবে অ্যাডাপ্টেড হয়েছে? ভারতের সংবিধান অ্যাডাপ্টেড হয়েছে, তোমরাই বলো কবে অ্যাডাপ্টেড হয়েছে, এর মধ্যে কোন অপশনটা ঠিক হবে বলে তোমাদের মনে হয়? 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1947 এবং 26শে নভেম্বর 1946। হ্যাঁ, একদম ঠিক বলেছো, রাইট অ্যান্সার হচ্ছে 26শে নভেম্বর 1949। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন অন 26 নভেম্বর 1949, অর্থাৎ ভারতের সংবিধানের যে অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে যে অ্যাডাপ্টেড হয়েছিল, যে সংবিধান যে গ্রহণ হয়েছিল, সেটা হয়েছিল 26শে নভেম্বর 1949-এ এবং এটি কার্যকর হয়েছিল পরবর্তীতে 26শে জানুয়ারি 1950-এ। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? অপশন এ বলদেব সিং, অপশন বি ভিভি গিরি, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে কি হবে রাইট অ্যান্সারটা? কারো যদি জানা থাকে তাহলে জানাও, আর যদি কারো জানা না থাকে সেক্ষেত্রে আমরা তো রয়েছি তোমাদের সাথে সঠিক উত্তরটা আলোচনা করার জন্য। অনেকে অ্যান্সার দিচ্ছে, দেখা যাক এর রাইট অ্যান্সারটা কি। এর রাইট অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরু শুধু যে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, সেই সঙ্গে তিনি কিন্তু আমাদের ভারতের প্রথম বিদেশ মন্ত্রীও ছিলেন। দেখে নিই এক্সপ্লেনেশন কি বলছে। জওহরলাল নেহেরু ওয়াজ নট অনলি দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, but he also held the portfolio of external affairs and Commonwealth relation, making him the foreign minister as well. অর্থাৎ তিনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে কিন্তু ভারতের প্রথম বিদেশ মন্ত্রী হিসেবেও কিন্তু কার্যভার সামলেছিলেন। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ লেবার, অর্থাৎ আমাদের ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? অপশন এ জগজীবন রাম, অপশন বি অমৃত কৌর, অপশন সি রফি আহমেদ কিদওয়াই, অপশন ডি কুবেরজি হরমসুজি ভাভা। রাইট অ্যান্সার হচ্ছে কি এটার রাইট অ্যান্সারটা আমরা দেখে নিই। এর রাইট অ্যান্সার হচ্ছে বাবু জগজীবন রাম। জগজীবন রাম was appointed as India's first labor minister in 1947 under Nehru cabinet. অর্থাৎ আমাদের ভারত স্বাধীনতা লাভের পর বাবু জগজীবন রাম কিন্তু প্রথম শ্রমমন্ত্রী হিসেবে কিন্তু কার্যভার সামলেছিলেন। তিনি ছিলেন কিন্তু একজন দলিত লিডার এবং একজন সোশ্যাল রিফর্মার। তিনি কিন্তু দলিত সম্প্রদায়ের মধ্যে ছিলেন এবং তিনি একজন মানে
সেই সঙ্গে তিনি কিন্তু একজন সোশ্যাল রিফর্মারও ছিলেন। সোশ্যাল রিফর্মার বলতে বোঝায় যারা সমাজে রিফর্মস আনার পেছনে, সমাজে কিছু পরিবর্তন আনার জন্যে, সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যারা কাজ করে। হি লেটার হেল্ড পোর্টফোলিওস লাইক ডিফেন্স অ্যান্ড এগ্রিকালচার। এর পরবর্তীতে তিনি ডিফেন্স এবং এগ্রিকালচারের মতো যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোরও কিন্তু দায়িত্বভার পরবর্তীতে সামলেছিলেন। এই ছিল তোমাদের জন্য আজকে আমাদের আলোচনা করার মতো 14টি কোশ্চেন এবং তার অ্যান্সার এবং এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওগুলি দেখতে হবে এবং সেই সঙ্গে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সেই সঙ্গে আরও একবার বলবো, যারা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা আর একদম দেরি না করে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো এবং যেখানে খুবই ন্যূনতম ফিজে তোমাদের জন্য কিন্তু আমরা পুরোপুরিভাবে একটা ব্যাচ নিয়ে এসেছি, যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনকে আরো অনেক সুন্দরভাবে, আরো অনেক কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু তৈরি করতে পারবে। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।